কলকাতা থেকে আমরা বেরিয়ে পড়লাম কামারপুকুর, জয়রামবাটি, বিষ্ণুপুর, মুকুটমণিপুর, শুশুনিয়া পাহাড় ও মাইথন এবং কল্যাণেশ্বরী। মাত্র 2 রাত্রি 3 দিনে একটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। এখন আমরা চলে এসেছি কামারপুকুরের সীতানাথ পাইনের বিষ্ণু মন্দির। এটির এখন ভগ্নাবশেষে পরিণত হয়েছে। সামান্য একটুখানি মন্দির করে রাখা হয়েছে, কিন্তু এর ঐতিহ্য অনেক বেশি। এখানে আসতে গেলে পায়ে হেঁটে আসতে পারেন, অথবা টোটোতে করে আসতে পারেন। মাত্র 300 মিটার থেকে 400 মিটারের দূরত্ব মূল কামারপুকুরের মন্দির থেকে। লাহাবাবুদের পাঠশালা। চারপালা বাঁধা পুঁথিগত বিদ্যা আমি শিখব না, দূর সারা তোর পাঠশালাতেই পড়বো না। ঠাকুর কোথায় কোথায় সালাম লেখাপড়া না করি, দুটো মন্দিরে পেকিং আছে লাহাবাবুদের 3তলা স্কুলে। ওখানে গিয়ে লুকিয়ে লুকিয়ে কালীর ছবি আঁকতেন, নারায়ণ শিলা পুজো। ঠাকুরের যখন বিয়ে হয় তখন ঠাকুরের বয়স ছিলেন 24 বছর, মায়ের বয়স ছিলেন 6 বছর। ঠাকুরের বিয়ের সময় মাকে গয়না দেওয়া হতো, ঠাকুরদের আবার বিয়ে হচ্ছিল, পরে আবার সেই গয়না ফিরে দেওয়া হতো। সেই প্রসঙ্গে তিনি ওই পার্বতীনাথ শিব প্রতিষ্ঠা করেছেন। এইটি হচ্ছে লাহাবাবুদের রাজমঞ্চ। প্রতি বছর লাহাবাবুদের দুর্গা মন্দির। এখানেই দুর্গা মন্দিরে গদাধর মায়ের চোখ আঁকতেন। এই দুর্গা মণ্ডপ ধরের দুর্গা মণ্ডপ লাহাবাড়ির এই মন্দির, লাহাবাড়িদের বিষ্ণু মন্দির। এখানে যখন পাঠশালায় মাস্টারমশাই অঙ্ক করতে বলতেন, যোগ বিয়োগ করতে বলতেন, তিনি যোগ বিয়োগের পরিবর্তে এই মন্দিরে এসে বসে তিনি মা কালীর মূর্তি আঁকতেন। পাঠশালা অঙ্ক করতে দিলে, বিয়োগ করতে দিলে মন্দিরে চলে যেত। বিষ্ণু মন্দির দাদা তুমি বলে দাও। এটি হলো গদাধরের ভিক্ষে মায়ের মন্দির। একদিন তিনি খেলতে খেলতে এখানে উপস্থিত হন। উপস্থিত হওয়ার পরে তিনি ওই উনুনের ছাই পাশ মেখে বসেছিলেন। তার শরীর থেকে এক জ্যোতি নির্গত হয়। তখন বোঝা যায় যে এই শিশু সামান্য শিশু নয়। তো কেউ ছেলে খুঁজে পাচ্ছে না, ছেলে কই করে খোঁজাখুঁজি করছে। এই ধনিমায়ের এখানে বাড়ি ছিল, এখান থেকে প্রতিভাদে করে খুঁজতে খুঁজতে গিয়ে ওই ধান সিদ্ধ করা উনুন দিয়ে খুঁজে বার করে, দেখে যে ছেলের গা থেকে জ্যোতি বেরোচ্ছে। উনি বোঝেন যে সে বালক নয়। তখন মুছে টুচে পরিষ্কার করেন, সেই হিসাবে উনি দায়মা হয়েছিলেন। তো পৈতের সময় দাদা বলছে যে গোদায় তো একটু বড় হয়ে গেল, ওরা একটা ভিক্ষে মা খুঁজতে হবে। তখন ঠাকুর বলে, দেখো দাদা, ভিক্ষে মা খুঁজার দরকার নেই, ধনিমায় আমার ভিক্ষে মা হবে, আমি ওনাকে কথা দিয়েছি। আর এই ধনিমা ছিলেন ঠাকুরের মায়ের বান্ধবী, বাল্যবিধবা নিঃসন্তান। ঠাকুরকে ছোটো থেকে মানুষ করেন, ঠাকুর ওনাকে মামা করে ডাকতেন। এবার পৈতে যখন হয় তখন দাদা বলছে যে আমরা ব্রাহ্মণ, এরা কামার, তো জাতিতে শুদ্ধ। তখন একটা জাতপাতে বিভেদ ছিল। তখন ঠাকুর বলে যে দেখো, মায়ের কোনো জাত হয় না, মাই নয়। তো ঠাকুর জোর করে ধনিমার কাছে জেদ করে ভিক্ষে নেয়।
তো এইভাবে উনি দাইমা থেকে ভিক্ষামা হয়েছিলেন। আচ্ছা। আর ইনি যেহেতু নিঃসন্তান ছিলেন না, ঠাকুরের না মনে অবস্থা বোঝেন যে যদি আমাকে ভিক্ষে দেয় তাহলে এই ছেলে পাচ্ছে, তো এইভাবে ইনি মা ভিক্ষামা। যিনি সবাইকে ভিক্ষা দেন তিনি ধনী মায়ের কাছ থেকে ভিক্ষা নিয়েছেন। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম টিনু শাঁখারির বাড়ি। বর্তমানে এটি একটা বিদ্যালয় এবং একটা আশ্রম হিসেবে কাজ করছে। এরপর আমরা চলে এলাম শ্রী শ্রী রামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত লাহাপুকুর ও বটবৃক্ষ। শ্রী শ্রী ঠাকুর ও ভাগ্নে একদিন বৃষ্টি স্নাত পড়ন্ত বেলাতে ভূতির খালের দিক থেকে বাড়ি ফিরতেছিলেন। ঠাকুর লাহাপুকুরে কদমাক্ত পা ধোয়ার জন্য এলেন। সঙ্গে সঙ্গে একটি মাগুর মাছ ঠাকুরের পায়ে জড়িয়ে পড়েছে। ঠাকুর বললেন, পালা, এক্ষুনি হৃদে এলে তোকে মেরে ফেলবে। তারপর মাছটি জলে চলে যায়। বাড়ি ফিরে ঠাকুর তার মাকে ঘটনাটি বর্ণনা করেন। মা বললেন, বেশ করেছিস। আমরা একটি অটো নিয়ে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের আদি বাড়ি থেকে দেড়েক গ্রাম ওই যে দূরে দেখা দড়িয়ে যাচ্ছে গ্রামে যে খড়ের বাড়িটা, চলে এলাম। এখানে ওইখানেই ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের মায়ের প্রকৃত শ্বশুর বাড়ি। সেই যে দূরে খড়ের চাল ঘরটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মায়ের শ্বশুর বাড়ি, অর্থাৎ গদাধরের বাড়ি। এই বাড়িতে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বাবা এবং মা ছিলেন চন্দ্রামণি দেবী। এখানে বড় ছেলে রামকুমার চট্টোপাধ্যায় এবং মেয়ে কাত্যায়নী এখানে জন্মেছিলেন। আর ঠাকুর জন্মেছিলেন কামারপুকুরে। এখানে একটা ঘটনা রয়েছে। ওই অঞ্চলের জমিদার ছিলেন রামানন্দ রায়। তিনি একবার ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে একটি মিথ্যে সাক্ষী দিতে বলেছিলেন, কিন্তু ক্ষুদিরাম চট্টোপাধ্যায় সেই মিথ্যা সাক্ষী দেননি। তখন জমিদার ক্ষুদিরামের প্রতি অসন্তোষ প্রকাশ করেন এবং তাকে ভূমি উচ্ছেদ করেন। তারপর থেকে তারা কামারপুকুরে চলে যান এবং তার বন্ধুর সহায়তায় কামারপুকুরে জমি জমা পান এবং সেখানেই তিনি বসবাস শুরু করেন। রামকৃষ্ণদেব একবারের জন্য এই বাড়িতে আসেননি, কারণ তখন জমিদার তাদের জায়গা থেকে বিচ্যুত করেছিলেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। বড় শিবের মন্দির। সামনেও দুটো বড় বড় মন্দির। বুড়ো শিবের মন্দির দেখার পর আমরা চলে এলাম 6 কিলোমিটার দূরে বিশালাক্ষী মন্দির। এটাই একটি জনি মন্দির। এটা খুব পবিত্র মন্দির। এখানে এলে গ্রামবাসীদের জন্য কিছু উপহার দিতে হয়। সেই অর্থে কেউ বিস্কুট, কেউ কেক ইত্যাদি গ্রামবাসীদের উপহার দেয়।
বিশালাক্ষী মায়ের মন্দির দর্শনের পর আবার আমরা ফিরে এলাম কামারপুকুরে। অর্থাৎ আমরা এই 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে, সেই জন্য আমরা একটি টোটো নিয়ে আশেপাশের যে সমস্ত দর্শনীয় স্থান সেগুলো ঘুরে নিলাম। এই টোটো ভাড়া পড়ল মাত্র 500 টাকা। প্রায় 7-8 কিলোমিটার রাস্তা এরা নিয়ে যায়, নিয়ে আসে। কামারপুকুর রামকৃষ্ণ মিশনের এখানে যাত্রী আবাস রয়েছে। আগে থেকে বুক করে আসলে এখানে আপনি 2-1 দিন থাকতে পারবেন। এর পাশাপাশি একটি বেসরকারি হোটেল রয়েছে, একটি না 2টি হোটেল রয়েছে, যথেষ্ট ঘর রয়েছে, তবে সেগুলো হোটেল। আর এটি রামকৃষ্ণ মঠের যাত্রী আবাস। এটি হালদারদের পুষ্করিণী। এখানে শ্রী শ্রী রামকৃষ্ণদেব প্রত্যহ স্নান করতেন এই পুকুরেই। কামারপুকুর দর্শন সেরে আমরা চললাম এখন জয়রামবাটি। এখানে মায়ের জন্মস্থান। কামারপুকুর থেকে জয়রামবাটির দূরত্ব প্রায় 10-11 কিলোমিটার। মোটামুটি 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন। রাস্তা ভীষণ ভালো। মায়ের আশ্রম এখানে সকাল 11টায় বন্ধ হয়ে যায় এবং বিকেল 4টের সময় খোলে। এখানে আপনি সকাল 10:30টার মধ্যে এলে ভোগের কুপন পাবেন, সেই ভোগ আপনি গ্রহণ করতে পারবেন। এছাড়া সকালে এবং সন্ধ্যারতি হয়, রাত্রেও ভোগের ব্যবস্থা রয়েছে। এই পুকুরেই মা স্নান করতেন। এরপর আমরা চললাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে। বিষ্ণুপুরে আমরা আজকে হোটেলে রাত্রি যাপন করব। ওখান থেকে আমাদের পরবর্তী বিষ্ণুপুর দর্শন সেরে আমরা চলে যাব মুকুটমণিপুরের উদ্দেশ্যে। রাস্তার দুধারে অগণিত বাড়িঘর রয়েছে, মাঝখানে সবুজে মোড়া চাষের জমি। আমরা চলে এলাম বিষ্ণুপুরে। বিষ্ণুপুরের রাসমঞ্চ। এই রাসমঞ্চ যদিও আমি আগের ভিডিওতে দেখিয়েছি, তবুও একটু করে সামান্য করে এইটাকে ছুঁয়ে যাচ্ছি ছোট ছোট ক্লিপিংস আকারে। এই সৌধটি তৈরি করেছিলেন, যে নাম দিলেন রাসমঞ্চ। আপনারা এখন গুঙ্গর, এটা হচ্ছে তখনকার দিনে যারা অপরাধমূলক কাজ করতো তাদেরকে ওপর থেকে নিচে ছুঁড়ে ফেলে দেওয়া হতো এবং নিচে সেখানে পচেই মরতো। তলায় পেরেক বা ওই জাতীয় কাঁটা জাতীয় রাখা থাকতো, তাতে বিষক্রিয়ায় মারা যেত। পাতলা যে টালি আছে না, টালি ইটের গাঁথনি করা হয়েছে। মন্দিরটার নাম আরেকবার বলে দাও তো। মন্দিরটার নাম হচ্ছে রাধাশ্যাম মন্দির। রাধাশ্যাম এই মন্দিরটি মল্লরাজাদের শেষ মন্দির। এই মন্দিরটির পর আর কোনো মন্দির মল্লরাজারা তৈরি করেনি। এই মন্দিরটি পাথরের মন্দির। 1758 খ্রিস্টাব্দে মল্লরাজ চৈতন্য সিং নামে রাজা এটিকে তৈরি করেছিলেন। এটি 11 রত্ন বিশিষ্ট মন্দির বলছে। বাংলা ঢালু চালের উপর 11 রত্ন বিশিষ্ট বা বহু পল বিশিষ্ট এই মন্দিরটি
এখন বর্তমানে মন্দিরে মূর্তি আছে কৌষ্টিক পাথর আর অষ্টধাতুর মন্দিরে বিগ্রহ দেখতে পাওয়া যায়। আচ্ছা দাদা, আমরা ওই মন্দিরটা দেখে এসেছি। যাবো 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 যাবো। ওটা আমার ছবিটা নিয়ে নেন, ওই যে কৃষ্ণচূড়া গাছটা পর্যন্ত নিয়ে নেন। হ্যাঁ, সব একসাথেই বানানো হয়েছিল। সব একই একই। দেখুন কৃষ্ণচূড়া গাছে দেখুন আবার গোলাপি গোলাপি লাল গোলাপি, খুব লাল নয় গোলাপি হবে। কালারটা সুন্দর কালার, মিষ্টি কালার, এটা দারুণ মিষ্টি কালার। ঠিক আছে, চলো। দলমাদল কামান কেবল একটি প্রাচীন নিদর্শন নয়, এটি লুণ্ঠনকারী আক্রমণকারীদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। 17 শতকে নির্মিত এই বিশাল কামানটি 18 শতকে বাংলায় ঘন ঘন বর্গী আক্রমণকারীদের উদ্দেশ্যে ব্যবহার করা হতো। মল্ল রাজাদের রাজত্বকালে বিষ্ণুপুর একটি দুর্গম অঞ্চল ছিল। দলমাদল কামানটি এর প্রতিরক্ষা ব্যবস্থায় খুব কাজ করেছিল। এই কামানের উপস্থিতি মল্ল রাজাদের চতুরতা ও সামরিক বুদ্ধিমত্তার প্রমাণ পাওয়া যায়। পরে রেখে আসতে হয় ড্যাম দেখাচ্ছে, ড্যাম কংসাবতী ড্যাম, মুকুটমণিপুর। ড্যাম দেখাচ্ছে, কংসাবতী। দারুণ। ওঠো দেখো, নাহলে প্রায় ফাঁকা হয়ে যাবে। Then turn right onto Mukutmanipur. Make a U-turn, then turn right onto Mukutmanipur. ড্যামটা কংসাবতী নদীর উপর এই ড্যামটির নাম প্রকল্পটি পশ্চিমবঙ্গের তদানীন্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের পরিকল্পনা। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলার প্রায় 800 বর্গ কিলোমিটার এলাকা এই জলে পুষ্ট হয়, অর্থাৎ জলসেচ হয়। জলাধার থেকে প্রায় 2 কিলোমিটার দূরে বনগোপালপুর সংরক্ষিত বনাঞ্চল একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। কংসাবতী নদীর উপর এই ড্যাম, এখানে দুটো নদীর মোহনায় এই ড্যামটি তৈরি করা হয়েছে। মুকুটমণিপুর মুকুটমণিপুর ড্যামের উপর নিজস্ব গাড়ি নিয়ে যাওয়া যায় না। এখানে যেতে হলে আপনাকে একটা অটো বা টোটো ভাড়া করতে হবে। মোটামুটি 400-500 টাকা এরা নেয়। মোট 5 থেকে 6টি জায়গা 6 কিলোমিটার ঘুরিয়ে নিয়ে আসে এবং নিয়ে যায়। তার মধ্যে সবুজদ্বীপ, পরেশনাথ মন্দির, মা কালী মন্দির, ডিয়ার পার্ক ও আপনি যদি চান এখানে নদীতে সঙ্গমস্থল পর্যন্ত ঘুরে আসতে পারে নৌকায় করে, বেশ ভালো লাগবে। খুব সুন্দর একটা পিকনিক স্পট। এখানে শীতকালে এলে আপনি হয়তো জায়গাই পাবেন না, কিন্তু বছরের অন্যান্য সময় এখানে ভিড় কম থাকে। তবে অন্যান্য সময় এলে এখানে আপনি খুব ভালোভাবে দেখতে পাবেন। টোটোতে করে
যাওয়ার সময় এই দৃশ্য গ্রহণ করা হয়েছিল বলে সেই জন্য কিছু চিত্র এখানে ঝাঁকুনি দেখা যাচ্ছে, আপনারা মার্জনা করবেন। এখানটায় এলে মনে হবে যেন আপনি আন্দামানের কোনো একটি দ্বীপে থেকে অপর দ্বীপটিকে দেখছেন। 1956 সালে খাতড়া শহর থেকে 12 কিলোমিটার দূরে মুকুটমণিপুরের এই বিশাল আকার জলাধার প্রকল্পটি গৃহীত হয়। কালী মন্দির। সবুজ দ্বীপ। মুকুটমণিপুরের নৌকো বিহার। এখান থেকে নৌকা ভাড়া নিয়ে ওই পারে দেখা যাচ্ছে যে সবুজ বনভূমি, ওখানে হচ্ছে ডিয়ার পার্ক এবং আরেকটি পার্ক আছে। এছাড়া ওই যে দূরে দুটি দ্বীপ দেখা যাচ্ছে, ওই দ্বীপ দুটোকে সবুজ দ্বীপ বলা হয়। ওখানেও নৌকা নিয়ে যাওয়া হবে। এই নৌকার ভাড়া মোটামুটি প্রতিজনা 100 টাকা। জুন মাসে 14 তারিখে। এই গরম মনে হয়নি, তবে মোটামুটি ওয়েদার ভালো পেয়েছিলাম। আমরা একটা নৌকা ভাড়া নিয়ে আমরা চললাম সবুজ দ্বীপ। এই সবুজ দ্বীপ হচ্ছে দুইটি নদীর সঙ্গমস্থলে দুটি আইল্যান্ড। এই আইল্যান্ড দুটোকে দেখে মনে হবে যেন আন্দামানের রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড। ওখানে যেমন সমুদ্রে একবার দুটো দ্বীপ আলাদা হয়ে যায় সমুদ্রের জলে, আবার যখন ভাটা পড়ে তখন দুটো দ্বীপ আলাদা হয়ে যায়, তেমনই এখানে প্রচুর বৃষ্টিপাত এবং প্রচুর জল ছড়া হলে তখন দুটো দ্বীপ আলাদা হয়ে যায়, আবার শুকনোর সময় দুটো আলাদা আলাদা দ্বীপে ভাগ হয়ে যায়। এখান থেকে আপনারা হরিণ দেখার জন্য ডিয়ার পার্ক আছে, কুমারী ডিয়ার নদী পার্কে যেতে পারেন। আর এদিকে ওই যে দূরে কংসাবতী নদীর সঙ্গমস্থল, থেকে অর্থাৎ এটা একটি মোহনা। রিক্সায় করে কিছুটা গেলে আপনি ডিয়ার পার্ক পাবেন। আমরা দ্বীপে নেমে একটি দ্বীপের মাথায় উঠে আরেকটিকে দেখাচ্ছি। চারিদিকের দৃশ্য ভীষণ মনোরম, বেশ ভালো লাগবে। আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনে হবে যেন কোনো এক বিদেশি জায়গায় এসে পৌঁছেছি। আমরা এই যে প্রান্তে দাঁড়িয়ে আছি, এটা কুমারী ও কংসাবতী নদীর সঙ্গমস্থল অর্থাৎ মোহনা পরেশনাথ মন্দির। এখানে সবুজ দ্বীপ দেখে আমরা এবার পরেশনাথ পাহাড় অর্থাৎ মুকুটমণিপুরের পরেশনাথ মন্দির এবং শিব মন্দির দর্শন করব। কুমারী নদী ও কংসাবতী শিব মন্দির থেকে সবুজ সঙ্গমস্থলে দ্বীপটাকে অবস্থিত খুব সুন্দর সবুজ দ্বীপ দেখা যায় এবং যেন মনে হয় কোনো একটা দ্বীপ, যে দ্বীপটা আন্দামানের দ্বীপ বলে মনে হবে। এই লাইন 22-23 বছর।
বাহ। আর নরসিংহ মন্দিরটা কোনটা? এই যে ও ওই যে লাল সালু নরসিংহ মন্দির। এই মন্দিরে বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহ দেব এখানে বিরাজ করছেন শুশুনিয়া পাহাড়ের গোড়ায়। এখানে মা দুর্গা, মা কালীর মন্দিরও রয়েছে, লোকনাথ আছে, লোকনাথ আছে। ঝর্ণাটা কোথায়? ওই যে জল পড়ছে, ওই যে স্নান করছে ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ওইটা হচ্ছে ঝর্ণা। গরম নয় না? না, ঠান্ডা। এই পরিবেশটা দেখালাম শুশুনিয়া পাহাড়ে। শুশুনিয়া পাহাড়, নরসিংহদেবের মূর্তি, মন্দির, আর এখানে একটি ঝর্ণা রয়েছে। এখানে কালীবাড়ি, দুর্গাবাড়ি। হ্যাঁ, উঠেছে কোথায়? বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহ। নরসিংহদেব নরসিংহদেব। আমরা এখন এসছি মাইথনের ড্যামের উপর দিয়ে যাচ্ছি। চারিদিকে সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, ভীষণ সুন্দর ড্যামখানি। এইখানে একটুখানি সাইডের যদি দাঁড় করানো যায়, ওই পাশটা গিয়ে দাঁড় করাবি বের করে। আর চেকপোস্টে এই বাঁধের নির্মাণ হয়েছিল প্রধানত বন্যা নিয়ন্ত্রণ করার জন্য এবং 60,000 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য। এখানে একটি ভূগর্ভস্থ পাওয়ার স্টেশন রয়েছে, যা সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম ভূগর্ভস্থ পাওয়ার স্টেশন। বাঁধটি নির্মিত হয়েছিল বরাকর নদীর উপর। জলাধারের আয়তন ছিল 65 বর্গ কিলোমিটার, অর্থাৎ 25 বর্গ মাইল। দামোদর ভ্যালি কর্পোরেশন বরাকর নদীতে। এইটা আবার ড্যাম ছেড়ে আমরা বেরিয়ে এলাম। এখন আমরা চলেছি কল্যাণেশ্বরী মায়ের মন্দিরে। এখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত, বাঁদিকে পড়বে। রাস্তার দুসারে যে ছোটোখাটো দোকান। 500 বছর আগে মা কল্যাণেশ্বরী মন্দির নির্মাণ করা হয়। বিশেষত নিঃসন্তান মহিলাদের সন্তান লাভের জন্য এই মন্দিরে মানত করেন।